স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিপিএলে কোটি টাকার ক্রিকেটার পারফর্ম করে সবার ওপরে থাকতে চান বলছিলেন নাইম শেখের কথা। নাইমের নিলামে দাম উঠেছে 1,10,00,000। তার উপর ভরসা রাখা চট্টগ্রাম রয়্যালসকে প্রতিদান দিতে চান ব্যাটে ঝড় তুলে। বিপিএল নিলামে টুর্নামেন্ট নিয়ে তার ভাবনা মন খুলে জানিয়েছেন। নাইম শেখের ইন্টারভিউ নিয়েছেন সাইফুল রূপক। বিপিএল নিলামের কোটিপতি নাইম শেখ। এই যে আমরা গেম শো দেখি, ইন্ডিয়ান গেম শো, অমিতাভ বচ্চনের কন বানেগা ক্রোড়পতি, যখন কেউ কোটিপতি হয় দর্শকদেরও দেখতে অনেক মজা লাগে, অনেক আনন্দ পায়। আপনাকে নিয়ে বিপিএল নিলামে এরকম কাড়াকাড়ি হচ্ছে, 4টা দল লড়াই করেছে, কোটি ছাড়িয়ে 1,10,00,000। মানে এই মুহূর্তগুলো যখন দেখেছেন, শুনেছেন, রিয়াকশনটা আপনার কি ছিল? ফার্স্ট ক্লাসের ম্যাচ চলতেছিল, ম্যাচ শেষ করে সবাই ফোন হাতে নিয়েছে, তো ওই থ্রুতে আমিও ফোন নিয়ে দেখা স্টার্ট করছি, তো তখনই স্টার্ট হচ্ছে, দেখতে পাইছি। ওই সময় আপনার মানে কেমন ফিল হচ্ছিল, বা আপনার পাশের সতীর্থরা কি বলছিল? সবাই অনেক এনজয় করতেছিল, তো ওদের এনজয়মেন্টটা বেশি মজা লাগতেছিল, যে লাঞ্চ করাইতে হবে ভাই, ডিনার করাইতে হবে ভাই, এই পুরো সিজন খাওয়াইতে হবে। তো এরকম এক একজনের এক এক রকম কথা ছিল, এগুলি এনজয় করতেছিলাম। আপনি একটা কথা প্রায়ই বলেন, গত 1-1.5 বছর ধরে, যে লেডি লাক, আপনার ওয়াইফ আপনার জীবনে আসার পরে আপনার বিপিএল, এনসিএল সব জায়গাতে আপনি অনেক বেশি রান করেছেন, ন্যাশনাল টিমও কামব্যাক হয়েছে, বিপিএল এর নিলামে কোটি ছাড়িয়ে। এটা তো একটা অন্যরকম কাজ করে সোশ্যাল প্ল্যাটফর্মে। আপনার ওয়াইফের রিয়াকশন কি ছিল, ফোনে কি বলেছে? 50 লাখ থেকে স্টার্ট করে যে এরকম এত দূর পর্যন্ত যেতে পারে, এই জিনিসটা ওর এক্সপেকটেশন ছিল না। মানে ও অনেক, মানে এই জিনিসটা এনজয় করছে, মানে মানে অনেক হ্যাপিনেস আমাকে চেয়েছে। চাওয়ার ভিতরে ওরকম কিছু না, ও আমার কাছে সবসময় অ্যাজ ইউজুয়াল সময় চেয়ে থাকে। নাইম শেখ তো সব জায়গায় পারফর্ম করে, নাইম শেখের তো এরকম দামই ওঠার কথা। ডেফিনেটলি থ্যাঙ্কস টু চিটাগং, যে ওরা হচ্ছে আমার উপর ফেথ রাখছে, ট্রাস্ট রাখছে। তো ডেফিনেটলি ওদের জন্য আমি আমার যে ফিডব্যাকটা, এটার জন্য আমি প্রপার দিতে পারি। এক্সপেকটেশন ডেফিনেটলি অবশ্যই বেশি ছিল, বাট কোটি টাকা ছাড়াবে এমন এক্সপেকটেশন করিনি, বাট আলহামদুলিল্লাহ। 3 সপ্তাহ ধরে নিলাম শেষ হওয়ার পরেই কিন্তু একটা আলোচনা হচ্ছে, অনেকে মজাও করছে বা শঙ্কার কথাও উঠছে, যে নাইম শেখ 1,10,00,000 চট্টগ্রামে আছে, কিন্তু আসলে কি পুরো টাকা পাবে কিনা, বা চট্টগ্রাম দিতে পারবে কিনা, এরকম নানা রকমের কথা হয়। আসলে এগুলো দেখে আপনার খারাপ লাগে? এখনও টুর্নামেন্টই শুরু হয় না, তো এইসব নিয়ে কমপ্লেন করা বা বলা টু আর্লি। আমি আমার টিমের উপর 100% ফেথ আছে, আমি আমার টিমকে ভালো কিছু সার্ভ করব, এই জিনিসগুলি চিন্তা করতেছি। আদারওয়াইজ এগুলি নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না। নাইম শেখের এবারে বিপিএল এর লক্ষ্যটা কি? গত বিপিএল এ সর্বোচ্চ রান করেছেন, সেঞ্চুরি ছিল, ছক্কা ছিল 30টা। ইনশাল্লাহ ওই জিনিসগুলি সেম আবার রিপিট করতে চাবো আরও লাস্ট। কয়টা সেঞ্চুরি, কয়টা ছক্কা? ব্যাকআপ মাইন্ডে তো ডেফিনেটলি যে টপ স্কোরার হতে পারলে খুব ভালো লাগবে, টিমকে 3-4টা ম্যাচ নিজে সিঙ্গেল হ্যান্ড জিতাইতে পারলে খুব ভালো লাগবে। কেমন লাগে যে মুস্তাফিজ আইপিএল এর নিলামে 9,20,00,000 রুপিতে বিক্রি হয়, তো বাংলাদেশের নিলাম, আইপিএল নিলাম, এই নিলামগুলো হতে কেমন লাগে? ফিজ ভাইয়ের এটা আমাদের দেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। উনি আমাদের জন্য, উনি আরও যারা আইপিএলে খেলছে, এরকম বড় বড় প্ল্যাটফর্মে খেলছে, ওনারা আমাদের জন্য ইন্সপায়ারেশন। আর ওনাদের দেখে আমরা শেখার চেষ্টা করি, আর উনি ডিজার্ভ করে, উনি ইন্টারন্যাশনাল যে লেভেলে সার্ভ করছে, তো ওনারা আমাদের জন্য রোল মডেল হয়ে থাকবে। ওনাদের দেখে আমরা ইন্সপায়ার হই, ওনাদের দেখে আমরা পারফর্ম করে আমরা এরকম কোটি টাকা ক্রস করি। তো হোপফুলি আমরাও দেশকে ভালো কিছু রিপ্রেজেন্ট করবো। দেন সবারই তো এক্সপেকটেশন থাকে, তো আমাদের জুনিয়রদের জন্য এরা অনেক বড় একটা রোল মডেল হয়ে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট নাইম শেখ। বিপিএল এর নিলামে হাইয়েস্ট পেইড বা সবচেয়ে বেশি দাম উঠেছে। মাঠের ক্রিকেটেও তিনি সব জায়গায় হাইয়েস্ট থাকতে চান, অর্থাৎ ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান করতে চান, দলের জয় অবদান রাখতে চান। সাইফুল রূপক, 71। পুরনো ভুল বিসিবি আর করতে চায় না মুস্তাফিজকে, তাই আইপিএল এর সব ম্যাচের জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না। তবে রিশাদকে বিগ ব্যাশের জন্য পুরো আসর খেলতে দিতে পেরে বিসিবি খুশি। টি-20 বিশ্বকাপে অন্য এক রিশাদকে পেতে মুখিয়ে বিসিবি। ভারতে বিশ্বকাপ শুরুর আগে 2টা প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। নাহিন বিন জসিমের রিপোর্ট। খুব রিস্কি একটা ডিসিশন নিয়েছিলাম আমরা যখন ইউএইতে গিয়ে ইউএই দলের বিরুদ্ধে সিরিজটা হেরেছিলাম। ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএলের জন্য। এই আইপিএল খেলতে মুস্তাফিজকে ছুটি দিয়েই বিসিবি পড়েছিল মহা বিপাকে। ইউএইর মতো দলের কাছে টি-20 সিরিজ হেরে রীতিমতো থমকে গিয়েছিল টিম বাংলাদেশ। অতীত শিক্ষা দিয়েছে বিসিবি, এবার তাই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। গুনে গুনে 8 দিন আইপিএল ছেড়ে ফিজকে জাতীয় দলে সময় দিতেই হবে, কারণ ওই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটার সঙ্গে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার প্রশ্ন জড়িয়ে আছে। ওডিআই তো আমরা জানি যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য আমরা ওই জায়গাটা আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না।
আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গাটা নেই বলে এই সিদ্ধান্তটা নেওয়া। সেদিক থেকে মুস্তাফিজের চেয়ে রিশাদ হোসেনকে লাকি বলতেই হবে। রিকি পন্টিংদের মতো গ্রেটদের সান্নিধ্যে বিপিএল না খেলে বিগ ব্যাশ মাতাবেন পুরো মৌসুমে। জাতীয় দলের খেলাও নেই এই সময়টাতে। বিসিবিও নাকি এনওসি দেওয়ার ক্ষেত্রে নমনীয় আগের যে কোনো সময়ের চেয়ে। আমি যদি রিশাদের এক্সাম্পল দিই, রিশাদ এখন যে অস্ট্রেলিয়াতে আছে, ও যে লাইফ এখন লিড করছে, এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না। ওর যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে শুধু খেলার মাঠে না, খেলার মাঠের বাইরে, এটা একটা ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স হচ্ছে ওর সাথে যোগাযোগ হচ্ছে। সে কারণে আমি জানি যে ও এই মুহূর্তে ওর লাইফস্টাইলটা কেমন, এবং এই অভিজ্ঞতাগুলো খুব দরকার। এই অভিজ্ঞতাগুলো আমাদের খেলাদেরকে আরও পরিণত করবে, যার মধ্যে দিয়ে আমরা আরও বেটার পারফরমেন্স পাবো জাতীয় দলে ওরা যখন খেলতে আসবে। যেটা খেললে আমাদের খেলাতে লাভ হবে, সেটা ইংলিশ কাউন্টি হতে পারে, সেটা যদি সাউথ আফ্রিকা কেউ একটা ক্লাব ক্রিকেট খেলতে পারে আমাদের, কিংবা অস্ট্রেলিয়াতেও আমরা আলাপ আলোচনা করছি ওদের যদি ক্লাব ক্রিকেটে আমাদের ইয়াং প্লেয়াররা খেলতে পারে, এই এক্সপোজারগুলি খুব জরুরি। কিন্তু রিশাদের বিগ ব্যাশে খেলার এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে লাভবান করবে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে। মূল আসর শুরুর আগে মুস্তাফিজ রিশাদরা প্রস্তুতি ম্যাচ খেলবে নামিবিয়া আর আফগানিস্তানের বিপক্ষে। হয়তো দল 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের। টি-20 বিশ্বকাপের আগে ওই দুটা প্রস্তুতি ম্যাচ 2 ও 4 ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে বেঙ্গালুরু থেকে কলকাতা যাবে টাইগাররা। 7 ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের। নাহিয়ান বিন জসিম, 71। হাত খুলে খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তাদের টিমে রয়ে গেছে বেশ কিছু সংকট। 18 কোটির পাতি রানার আছে ইনজুরির ইতিহাস। মুস্তাফিজ ন্যাশনাল ডিউটিতে বাইরে থাকলে ওদের সবচেয়ে বড় শক্তির জায়গা খাবে বড় ধাক্কা। ওদিকে জমার টপ অর্ডার নিয়েও কিং খানের কেকেআর ধুঁকতে পারে তাদের মিডল অর্ডারের জন্য। এসব ছাপিয়ে এবারের আইপিএলে মুস্তাফিজ কি চ্যাম্পিয়ন হতে পারবেন, সেই সম্ভাবনার পথে বাধাগুলো খতিয়ে দেখা হয়েছে রিপোর্টে। 2026 আইপিএল এর অকশনটা ছিল যাতে মিনি, কিন্তু তার আগেও বড় বড় সব নামকে ছেড়ে দিয়ে ঝাড়া হাত পা হয়ে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। বোঝাই যাচ্ছিল নিজেদের দলটা ওরা রিশেপ করতে চায়, তাই নিলামের টেবিলে বাকিদের চেয়ে ওরাই হয়ে উঠল অ্যাগ্রেসিভ। পকেটে 64 কোটি রুপি নিয়ে অকশনে বসে কলকাতা বাহিনী, আর ডানহাতি অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার ক্যামেরুন গ্রিনকে রেকর্ড 25 কোটি 20 লাখ রুপিতে দলে টেনে নিলামে ধরিয়ে দেয় আগুন। বোঝাই যাচ্ছিল আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে একজন পারফেক্ট অলরাউন্ডারকে চাই ওদের। কলকাতার পয়সার ধাক্কাটা ফের টের পাওয়া গেল লঙ্কান ইয়াং সেন্সেশনাল পেসার পাতি রানার ডাক উঠলে। ওকে কলকাতা কিনে নিল শেষ পর্যন্ত 18 কোটি রুপিতে। মিচেল স্টারকে বিদায় জানানোর পর ওই জায়গায় এনরিক নরকিয়া আর স্পেন্সার জনসনকে ট্রাই করেও কাজের কাজ হয়নি। এবার তাই ভরসা পাতি রানাই। ওখানেই শেষ না, পেস রিজার্ভে ওরা পুরলো আরো আগুন। 9 কোটি 20 লাখ রুপিতে স্কোয়াডে টানলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। দিল্লি আর চেন্নাইয়ের সাথে সেবার নিলামের টেবিলে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে কেকেআর জিতেছে 2 কোটিতে ফিন অ্যালেন আর 1.5 কোটিতে টিম সেইফার্টকে নিয়ে। উইকেট কিপিং ডিপার্টমেন্ট নিয়ে আর কোনো চিন্তাই নাই। ফিল সল্ট, শ্রেয়াস আয়ার আর মিচেল স্টারকে ছেড়ে দেওয়ার মাসুল গেল সিজনে ভালোই গুনেছে কলকাতা। সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করিয়ে লাভ হয়নি, ক্লিক করেনি ভেঙ্কটেশ আয়ারও। এবারে কলকাতার ওপেন করতে পারেন একপাশে ফিন অ্যালেন অথবা সেইফার্ট, অন্যদিকে আজিঙ্কা রাহানে। গ্রিনকে 3-এ নামালেই একটা সলিড টপ অর্ডার পাওয়া গেল। কিন্তু এখানেই শুরু দুর্বলতার, কারণ মিডলে ভরসাযোগ্য কেউ নেই। রঘুবংশী ক্লাসিক্যাল টাইপের ব্যাটার, টি-20তে তেমন সময় তিনি পাবেন কিনা সন্দেহ। গত বছর তো রিঙ্কু সিংও ছিলেন অধারাবাহিক। রবমান পাওয়েল ফর্মে থাকলেও সেইফার্ট অ্যালেনরা একাদশে ঢুকে পড়লে তাকে জায়গা দেওয়াও হবে মুশকিল। সেই সাথে ফিনিশিংয়ে কলকাতার বড় গ্যাপ। রাসেল নেই, তেজস্বী সিং কিংবা রঞ্জনের মতো ব্যাটাররা তো আইপিএলে এখনও পরীক্ষিত নন। ওদিকে কলকাতার সবচেয়ে শক্তির জায়গা বোলিং, সেখানে পাতি রানার আছে ইনজুরি হিস্ট্রি। গেল 1 বছরে টি-20তে ওভার প্রতি 10-এর বেশি রান লিক করেছেন। মুস্তাফিজ প্রায় 8 দিনের মতো থাকবেন না ন্যাশনাল ডিউটির কারণে। যারা চ্যাম্পিয়ন হতে চায় তাদের জন্য সময়টা বেশ বড়ই।
যদিও কেকেআর এই স্কোয়াড নিয়েই চোখ রাখছে চ্যাম্পিয়ন ট্রফিতে। ব্যাটিং অর্ডারে গ্রিন আর অ্যালেন মিলে দেবেন আর্লি ফায়ার পাওয়ার, রাহানের কাছে স্ট্যাবিলিটি, রাচিন রবীন্দ্র বাড়াবেন ডেপথ, আর বোলিংয়ে নারিন বরুণ স্পিন, পেসে ফিজ ফাতিরানা মিলে ইকুয়েশন মেলাতে পারলেই হতে পারে বাজিমাত। খালিদ জামিল, ৭১। হোবার্ট হ্যারিকেন্সের ঋষাদ ছাড়া যেন উইকেট তোলার কেউ নেই। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে পরপর 2 ওভারে 2 উইকেট নিলেও বাকিরা ছিলেন উইকেট শূন্য, আর তাতে 159 রানের টার্গেট ডিফেন্ড করতে ব্যর্থ হয় হোবার্ট। ঋষাদ ম্যাজিক দেখা গেলেও দলের জয় পাওয়া হয়নি। আবু নাইমের ম্যাচ রিপোর্ট। বল একবার হাতে এলে উইকেট না নিয়ে থামেন না রিশাদ হোসেন। বিগ ব্যাশের শিকারের শুরুয়াতটাও করে ফেললেন এই লেগি। চাপের মুখে করলেন দারুণ বোলিং। পাওয়ার প্লেতে হোবার্ট হ্যারিকেন্সের বোলারদের তুলোধুনো হওয়া দেখে ক্যাপ্টেন নাথান এলিস ডাকলেন বাংলার লেগি রিশাদকে। ব্যাস, প্রতিপক্ষ আটকানোর ছকটাও পাওয়া গেল। লোপ্পা বল দিয়ে ক্যাচ তুলিয়ে আউট করলেন মেলবোর্ন স্টার্স ব্যাটার থমাস রজার্সকে। 4 রানে 1 উইকেট নিয়ে বোঝালেন ওদের রান আটকানো আর উইকেট তুলে নিতে ঋষাদই মহা ঔষধ। 8 নম্বর ওভারে আবারও ফেরানো হলো ঋষাদকে। ফিরতি ওভারে নিলেন আরও 1 উইকেট। এবারও ক্যাচ তুলে রক্ষা পেল না মেলবোর্ন ব্যাটার। জো ক্লার্ক ফিরলেন 20 রানে। ঋষাদ ম্যাজিক যেন থামছেই না। 159 রানে টার্গেট চেস করতে নেমে শুরুটা বিধ্বংসী করে মেলবোর্ন স্টার্স। ক্রিস জর্ডান, রাইলি মেডেরিথদের ভালোভাবেই সামলায় থমাস রজার্সরা। তবে সেই ভালোটা মুখ থুবড়ে পড়ে ঋষাদের টাইট লেগ স্পিনের সামনে। 2 ওপেনারকে ফিরিয়ে হোবার্টকেও ম্যাচে ফেরান তিনি। প্রথম 2 ওভারে টাইট বোলিং করলেও তৃতীয় ওভারটা এক্সপেন্সিভ হয়ে গেলেন ঋষাদ। 4 ছক্কার সাথে সিঙ্গেলস ডাবলসে তৃতীয় ওভারে দিলেন 19 রান। সেই সাথে উইকেট ছাড়াই ওভার শেষ করতে হয়েছে, আর তাতে কোটার 1 ওভার হাতে রেখে 33 রানে 2 উইকেট নিয়ে শেষ হয়েছে ঋষাদের দ্বিতীয় ম্যাচের স্পেল। ওই সময় বিধ্বংসী হয়ে ওঠা শুরু করেছিলেন অজি ব্যাটার মার্কাস স্টয়নিস। প্রথম 2 ওভারের পর ঋষাদ আর উইকেট নিতে পারেননি, তার দলও আর উইকেট পায়নি, আর তাতে 8 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় মেলবোর্ন স্টার্স। মার্কাস স্টয়নিসের 200 স্ট্রাইক রেটের ব্যাটিং, ক্যাম্পবেলের 27 বলে 41 রানের ক্যামিওতে ম্যাচ জেতে মেলবোর্ন স্টার্স। বল হাতে ঋষাদ ভালো করলেও তার দলের হারে তা খানিকটা রং হারিয়েছে তো বটেই। আবু নাইম, ৭১। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে শিরোপা ধরে রাখার মিশন তার আগে ক্লিয়ার করতে হবে সেমিফাইনাল। শেষ 4-এর হাই ভোল্টেজ ব্যাটেলে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ শুরু সকাল 11টায়। পার্থ বণিকের প্রিভিউ রিপোর্ট। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে তখন শ্রীলঙ্কার উইকেট ফেলতে ব্যস্ত বাংলাদেশের বোলাররা। মাঠে সেলিব্রেশন তো চলছেই, মাঠের বাইরেও উদযাপনে রঙিন সাজে হাজির এক টাইগার ভক্ত। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ফাঁকেও আয়োজন করে দলকে যে সাপোর্ট দেওয়া যায় তা বাংলাদেশিরাই বারবার দেখিয়ে দেন। আবেগের খেলায় আরও একবার বাংলাদেশকে মাথাতে শুক্রবার দুবাইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। যুব এশিয়া কাপের সেমিফাইনালে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। চলতি যুব এশিয়া কাপে ভালো টাচে আছে ইয়াং টাইগাররা। 3 ম্যাচের 2টায় অর্থাৎ আফগানিস্তান আর নেপালের বিপক্ষে রান চেস করে জিতেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে এসেছে রান ডিফেন্ড করে জয়। সব মিলে 3 ম্যাচে 250 করে স্কোরার লিস্টে 5 নম্বরে আছেন জাওয়াদ আবরার। অন্যদিকে রিফাত বেগও পেয়েছেন একটা 50-র দেখা। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের কোচ নাভিদ নওয়াজ খুশি হতেই পারেন। 3 ম্যাচে প্রতিপক্ষের 27টা উইকেট তুলে নিয়েছে তার বোলিং ইউনিট। 7 উইকেট নিয়ে উইকেট টেকিং লিস্টে শাহরিয়ার আহমেদ আছেন চৌথভাবে 4 নম্বরে। অন্যদিকে ইকবাল হোসেন ইমন ঝুলিতে পুড়েছেন 5 উইকেট। সাদ ইসলামের শিকার 4টা। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে নিয়ে কাটাছেঁড়া চলছে পুরো দমে। গ্রুপ পর্বে ভারত ছাড়া বাদবাকি 2 ম্যাচে জয় পেয়েছে দলটা। ওদের টপ অর্ডার ব্যাটার সামির মিনহাস আর মিডল অর্ডারে আহমেদ হুসেইন দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। অন্যদিকে 2 পেসার আব্দুল সুবহান ও মোহাম্মদ সায়াম দুজনেই গ্রুপ পর্বে তুলে নিয়েছেন 7টা করে উইকেট। তাই সেমিতে এই 4 জনের উপরেই বাড়তি ফোকাস থাকবে বাংলাদেশের। দুবাইয়ে বাংলাদেশ ও পাকিস্তান যুব দলের হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে সকাল 11টায়। একই সময় মুখোমুখি হবে ভারত আর শ্রীলঙ্কাও। পার্থ বণিক, ৭১। কুয়াশার কারণে পরিত্যক্ত হয়েছে ভারত সাউথ আফ্রিকা 5 ম্যাচ টি-20 সিরিজের 4 নম্বর ম্যাচটা। লখনৌয়ে খেলা শুরু
করার জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছেন আম্পায়াররা, কিন্তু উন্নতি হয়নি পরিস্থিতির। তাই টস ছাড়াই শেষ হয় এই ম্যাচের গল্প। শীতের সন্ধ্যায় কুয়াশা হবে তাই স্বাভাবিক, কিন্তু সন্ধ্যার কুয়াশার তীব্রতা কি এত হতে পারে যেখানে একটা ক্রিকেট ম্যাচ চালানো যাবে না? এমন প্রশ্নের উত্তর লুকিয়ে আছে লখনৌয়ের বাতাসে। মূলত বায়ু দূষণের কবলে ভারতের অন্য শহরগুলোর মতো লখনৌও আছে। বুধবার সন্ধ্যায় শহরের AIQ রিডিং ছিল 400-র বেশি। দুয়ে মিলিয়ে মাঠের ভিজিবিলিটি ছিল ক্রিকেট খেলার অনুপযোগী। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে থাকলো ভারত। শেষ ম্যাচে আহমেদাবাদে ভারত চাইবে সিরিজ জিততে, আর সাউথ আফ্রিকার লক্ষ্য থাকবে সিরিজ বাঁচানো। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।